প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত দুইটা ক্লাসে মোটামুটি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। আজকে আমরা আরেকটু নিজেদেরকে একটু ঝালাই করে নেব, বিশেষ করে শব্দের উচ্চারণগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি যে এখন যে উৎসব চলছে, মূল্যায়ন উৎসব, এটাতে বিন্দুমাত্র চাপ নেওয়ার মতো কিছু নেই, তাই তো? তারপরেও তো কিছু না কিছু অর্জন করতেই হবে। শুধু এই লক্ষ্যে আজকে আমরা কিছু শব্দের উচ্চারণ নিয়ে আলোচনা করব এবং আমরা জানি যে তোমাদের যে 2 নম্বর যোগ্যতা, যে প্রমিত উচ্চারণে কথা বলতে পারছে বা প্রকাশ করতে পারছে, এটার যে 3টা পিআই আছে, এগুলো কীভাবে অর্জন করতে হয়, মানে আমাদের তো সর্বোচ্চ টার্গেট থাকবে যে নিজেদেরকে যেন সর্বোচ্চভাবে তুলে ধরতে পারি। আমি বারবারই একটা কথা বলি যে উচ্চারণের যে বিষয়টা, সেটা অবশ্যই কথা বলে এবং মানে কথা বলেই প্রমাণ করতে হবে যে তুমি প্রমিত উচ্চারণে পারদর্শী। তো এটা তো বিগত মানে ক্লাস শুরু হওয়ার পর থেকেই বলে আসছি। তো আমি আশা করছি বা আশা করি যে তোমরা নিশ্চয়ই নিজেদেরকে এভাবেই প্রস্তুত করে ফেলেছো যে যখন আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক পরিবেশে তোমরা কথা বলবে, তখন অবশ্যই প্রমিত উচ্চারণেই কথা বলবে। সেটা হতে পারে তোমাকে শিক্ষক ডেকে জিজ্ঞেস করছেন যে কোনো একটা কবিতা, গদ্য কিংবা কোনো একটা বক্তব্য দিতে তোমাকে ডাকা হয়েছে সামনে, তুমি শিক্ষকের সাথে কথা বলছো, ঠিক সেই কথাটুকুই কিন্তু মানে তোমার বিচার কার্য হয়ে যাচ্ছে সেখানে। তুমি কি আসলেই প্রমিত উচ্চারণে কথা বলছো নাকি না? আবার আরেকটি ব্যাপার আছে হচ্ছে অনানুষ্ঠানিক পরিবেশে, সেটা তোমাকে একটা দলীয় কাজ দেওয়া হয়েছে, সেই দলীয় কাজের সময় তুমি আসলেই প্রমিত উচ্চারণে কথা বলছো কিনা। যেমন তুমি তোমার বন্ধুদের সাথে যে কথা বলছো, সেই কথাগুলো কিন্তু শিক্ষকের মানে নজরটা রেখে থাকবে। সেই কথাবার্তায় তুমি প্রমিত শব্দ চয়ন করছো কিনা, প্রমিত উচ্চারণের কথা বলছো কিনা, সেটাও একটা বিবেচ্য হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল অবশ্যই কথা বলার কাজে। যদি এমনটা হয় যে আমি এতক্ষণ ধরে যেটা বলছি সেটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তোমার মূল্যায়ন হয়ে গেছে, 7ম শ্রেণী বাকি আছে, তোমরা 7ম শ্রেণীতে, 6ষ্ঠ শ্রেণীতে যেভাবে হয়েছে তার আলোকেই এতক্ষণ ধরে কথাগুলো বলছিলাম। তোমরা যেহেতু একটু বড় তাদের চেয়ে, যদি হয় যে উচ্চারণগুলো লিখো, তখন এই তোমাদের বইয়ে কিছু উদাহরণ অলরেডি দেওয়া আছে, এর বাইরে তো আসতে পারে। আজকে এর বাইরে কিছু শব্দের উচ্চারণ আমি তোমাদেরকে লিখে দেব, ঠিক আছে? আগে একটু দেখে নিই যে এখানে বেশ কিছু শব্দ দিয়েছে এবং এই উচ্চারণের শব্দ, যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর উচ্চারণ এই দিকে লেখা হয়েছে। এটি উচ্চারণ লেখার সময়, একটা শব্দের উচ্চারণ লেখার সময় সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো নিয়ে একটু কথা আবারও একটু করে বলি। যখন আমরা ধরো এই যে শব্দটা আর্টিস্ট, কিংবা আরেকটা শব্দ দেখি, আচ্ছা আমি নিজেই বলছি, ধরো কোন একটা শব্দের মধ্যে দীর্ঘ ইকার আছে, এটা রস্বই হোক দীর্ঘই হোক, উচ্চারণ লেখার সময় সেটা অবশ্যই কি হবে, রস্বইকার দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটা কার হিসেবে থাকতে পারে, মানে আমি বলতে চাচ্ছি এখানে তোমার রস্বইকার থাকুক কিংবা দীর্ঘিকার থাকুক, উচ্চারণ লেখার সময় সেটা অবশ্যই রস্বইকার দিয়ে লিখতে হবে। এটা একটু মনে রাখবে, যেহেতু তোমরা এই প্রথমবারের মতো এই উচ্চারণ লিখতে চলেছো। আমরা যখন এটা আগে দেখেছি সেটা হচ্ছে একদম একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীতে গিয়ে এই উচ্চারণগুলো লিখতে হতো, মাধ্যমিক পর্যায়ে এটা ছিল না। এবার হচ্ছে দন্তন্য থাকুক এখানে কিংবা মূর্ধন্য থাকুক, তোমাকে উচ্চারণ লেখার সময় অবশ্যই দন্তন্যটা ব্যবহার করতে হবে। এরপর আরেকটা কথা একটু স্মরণ করিয়ে দিই, তালব্য স কিংবা মূর্ধন্য স কিংবা দন্ত স, এই 3টা স্বরের মধ্যে মূলত 2 রকম করে প্রকাশ করা যাবে। একটা হচ্ছে তালব্য স দিয়ে প্রকাশ করা যাবে, একটা হচ্ছে দন্ত স দিয়ে প্রকাশ করা যাবে। তাহলে একটা কথা থেকে যাচ্ছে যে কোন সময় কোনটা দিয়ে প্রকাশ করব। একটু লক্ষ্য করো, এখানে 3টা স আছে, এই 3টা স্বরের উচ্চারণ আসলে শব্দ ভেদে
মূলত নানা রকম হয়, নানা বলবো না, আসলে দুই রকমই হয়। আমি একটু করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি এদিকে। যেমন আমি যদি বলি যে একটা শব্দ বললাম বাঁশ, ঠিক আছে, এখানে এই যে তালব্য স্বরের উচ্চারণ, এটা উচ্চারণটা হচ্ছে একটু কানে শোনার বিষয়, যে এসএসসির মতো। এখন এসএসসির উচ্চারণটা কীরকম হয় একটু ভালো করে খেয়াল করবে। উচ্চারণটা হচ্ছে বাঁশ, এইরকম একটা উচ্চারণ। এবার আমি এটা একটু আমি ধরে নিলাম সেটা এসএসসির মতো উচ্চারণ। আর একটা বিষয়, যদি আমি বলি যে সেটা আমি বললাম হচ্ছে শৃঙ্খলা, ঠিক আছে, যদি শৃঙ্খলা বলি, কিংবা শ্রদ্ধা, যদি শ্রদ্ধা বলি, সেই ক্ষেত্রে এখানের যে তালব্য স সেটা তখন এসএসসির মতো উচ্চারণ হয় না। একটু খেয়াল করবে, বাঁশ আর এখানে হচ্ছে শৃঙ্খলা এবং শ্রদ্ধা, এখানের যে তালব্য স্বরের উচ্চারণ সেটা একটু কানটা সজাগ রাখলে বুঝে যাচ্ছ যে এটা হচ্ছে এস এর মতো উচ্চারণ। আমরা দুটি ইংরেজি শব্দ একটু দেখি। যদি আমি বলি যে এস এইচ ই, এটার উচ্চারণ শি। আর যদি বলি যে এস ডাবল ই সি, এই যে একটা এস এইচ একটা এস, এই দুইটা উচ্চারণের পার্থক্য নিজেরা করলেই বুঝে যাবে। তাহলে যদি তালব্য স, এখানে মনে করো এখানেও তালব্য স আছে, এখানেও তালব্য স আছে, এই দুটো শব্দের মধ্যে তালব্য স আছে, কিন্তু উচ্চারণের মধ্যে যদি একটা শব্দে এসএইচ এর মতো উচ্চারণ হয়, শুনতে মনে হবে যে বাঁশ, সেই ক্ষেত্রে এটা তালব্য স দিয়ে প্রকাশ হবে। আবার যদি তালব্য স্বরের উচ্চারণটা দন্ত স্বরের মতো হয়ে যায়, সেক্ষেত্রে অর্থাৎ এস এর মতো হয়, সেক্ষেত্রে এটা দন্ত স দিয়ে প্রকাশ হবে। এবার আমি একটু করে দেখি যে একটা শব্দ এরকম খুঁজে পাই কিনা। অর্থাৎ আমাকে এখানে লিখতে বলা হচ্ছে শ্রদ্ধা, যে শ্রদ্ধাটা এখানে আছে, এই শ্রদ্ধা শব্দটার উচ্চারণ আমাকে লিখতে হচ্ছে এখানে। তাহলে আমাকে লিখতে হবে এরকম দন্ত স দিয়ে, এই যে শ্রদ্ধ দিয়ে বসন্ত ধ আকার, বোঝা গেছে? তাহলে শ্রদ্ধা, এই হলো ব্যাপার। এরপর হচ্ছে যদি আমাকে এই যে এসএস এর মতো একটা উচ্চারণ লিখতে হয়, সেক্ষেত্রে তালব্য স এখানে যেটা আছে সেটা উচ্চারণ লেখার সময়ও অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? তো আশা করছি এখান থেকে এই ব্যাপারটা পর্যন্ত ক্লিয়ার। এখন দন্ত স্বরের উচ্চারণটা একটু করে বলে দিই। আমরা জানি যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স তিনটা উচ্চারণই প্রায় কাছাকাছি, যদি সেটা এসএস এর মতো উচ্চারণ হয়। আমি একটু আগে যেটা বলছি বাঁশ, এখানে যে তালব্য স্বরের উচ্চারণ যেরকম হয়েছে, শুনতে এরকম মনে হবে, সেটা যদি আমি এভাবে লিখি যে সাহস, ঠিক একই রকম যে লিখে দিলাম আবার, ঠিক একই রকম মনে হচ্ছে তালব্য স্বরের মতো উচ্চারিত হয়েছে, অর্থাৎ এসএইচ এর মতো উচ্চারিত। সাহস, বাঁশ, দুটার উচ্চারণের মধ্যেই এসএইচ চলে এসেছে, এখানে কোনো রকম কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে, মানে যে সমস্ত শব্দের মধ্যে রফলা আছে, যেমন স্রষ্টা, সেই ক্ষেত্রে এটা এস এর মতো স্র স্র, তাহলে কি এস উচ্চারণ হচ্ছে। আবার যদি বলি সৃষ্টি, শ্রী, আমি একটু করে আচ্ছা, আমরা দেখছি কি সৃষ্টি শব্দটা লিখতে গেলে তখনও এস এর মতো উচ্চারিত হচ্ছে শ্রী, তাই তো? এই কারণে ঠিক দন্ত স্বরটাও দুই রকম করে প্রকাশ করা যায়। যদি সেটা এস এর মতো উচ্চারিত হয় তখন সেটা দন্ত স্বর দিয়ে লিখতে হবে, যদি সেটা তালব্য স্বর মানে এসএইচ এর মতো উচ্চারণ হয় সেটা তখন তালব্য স্বর দিয়ে লিখতে হবে। আমি দুটো উদাহরণ দেখাতে চাই। দুটো উদাহরণ দেখাতে চাই। যেমন কি বললাম, এই যে সাহসের কথা বলেছি, সেটাই লিখে দিই। তো সাহস, আমি যদি এটা উচ্চারণ, এখানে আছে কি এটা কি শব্দ,
আমাকে যে শব্দটা দিবে সেটাকে আমি লিখতে পারি প্রদত্ত শব্দ, আর এখানে যেটা লিখছি সেটা হচ্ছে উচ্চারণ। এখন এই যে সাহস, এটা তখন আমার দন্তস দিয়ে আর লিখে যাবে না, কারণ সাহস উচ্চারণ করার সময় আমাকে যে উচ্চারণটা করতে হয় সেটা এসএস এর মতো উচ্চারণ। এসএস হলে তালব্য দিয়ে প্রকাশ, সাহস দুইটা সই হচ্ছে এসএস এর মতো উচ্চারণ, এই তো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমি এই শব্দটা এভাবে লিখি সৃষ্টি কিংবা স্রষ্টা, যখন একটা শব্দ লিখলাম সেক্ষেত্রে এই যে দন্তস্বরের উচ্চারণটা এস এর মতো স্রষ্টা, আমাকে তখন সেটা এস দিয়ে লিখতে হবে স্রোস। যদি ওকার আসতেছে বলে ওকার আনতে চায় না, ওকার দিতে হবে স্রোস, তারপর হচ্ছে টা। ঠিক আছে, এই হলো উচ্চারণের ব্যাপার। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমরা কি কি করলাম? আমরা জানলাম যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার দুইটা থাকে, উচ্চারণ লেখার সময় শুধুমাত্র হ্রস্বইকার দিয়ে সেটা প্রকাশ করতে হবে। একই রকম ভাবে উকারের বেলায়ও হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে শুধুমাত্র হ্রস্বকার দিয়ে সেটা প্রকাশ করতে হবে। যদি সেটা দন্তন কিংবা মূর্ধন্য হয় সেটা প্রকাশ করতে হবে আমাকে দন্তন দিয়ে। যদি তালব্য-স, মূর্ধন্য-স কিংবা দন্ত-স থাকে সেক্ষেত্রে সেটা আমাকে বুঝতে হবে কোন সময় কোনটা হবে। মানে যদি সেটা এসএইচ এর মতো উচ্চারণ হয়, শুনতে কানে মনে হবে শ, তখন সেটা তালব্য-স দিয়ে প্রকাশ করতে হবে। যদি সেটা এস এর মতো উচ্চারণ হয়, শুনতে কানে মনে হবে স, তখন সেটা দন্তস্ব দিয়ে প্রকাশ করতে হবে। আমার মনে হয় তোমরা একদম ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার সামনের দিকে যাই। মূর্ধন্য স্বরের উচ্চারণ প্রায় সময় কিন্তু তালব্য স্বরের মতো হয়, এজন্য মূর্ধন্য স্বর থাকলে সেটা তালব্য স্বর দিয়ে উচ্চারণটা লিখতে হয়। এবার আর কি আছে? যদি অন্তঃস্থ জ কিংবা বর্গীয় জ যেটাই থাকুক না কেন, উচ্চারণ লেখার সময় সেটা অবশ্যই প্রকাশ করবে বর্গীয় জ দিয়ে। ঠিক আছে, বর্গীয় জ দিয়ে প্রকাশ করবে। এরপরে মোটামুটি আমার মনে হয় এই যে ব্যঞ্জনধ্বনির মধ্যে এগুলো তো আছেই। একটা ব্যাপার খেয়াল রাখবে, একটা শব্দের একদম শেষ বর্ণে যে এই যে যেমন তদারক, আমি একটু বড় করছি, এই খেয়াল করো, এই যেমন তদারক, একটু ভালো করে দেখাচ্ছি। এখানে যে শেষে যে কটা আছে তার সাথে কিন্তু অ উচ্চারণ হচ্ছে না। যদি কোন একটা শব্দের শেষ ব্যঞ্জনে অ কিংবা আ অর্থাৎ স্বরধ্বনির উচ্চারণ না ঘটে, সেক্ষেত্রে অবশ্যই এখানে হসন্ত বসাতে হবে। দেখো হসন্ত, বুঝতে পেরেছ? যেমন এখানে তয়ের নিচে তো হসন্ত নেই, কারণ কি এই হ্রস্বইকারটা আছে, যে দ্রুত গতি, ইটা হচ্ছে স্বরধ্বনি। কিন্তু এই শব্দের মধ্যে দেখো তরফ, অর্থাৎ ফয়ের পরে কোনো রকম স্বরধ্বনির উচ্চারণ হয়নি, সেটা অ কিংবা আ, কোনো রকম স্বরধ্বনির উচ্চারণ হয়নি বলে এখানে হর্ষন্ত কিংবা হলন্ত চিহ্ন দুইভাবেই বলা যায়, সেই চিহ্নটা অবশ্যই বসাতে হবে। এরপর তো অবশ্যই যেটা সবচেয়ে কঠিন এবং তোমাকে অবশ্যই অনুশীলন করতে হবে কিংবা শুনতে হবে, অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে কোনো কোনো শব্দের যে একারান্ত শব্দ, এ কখন হবে, এ কখন হবে, কিংবা অ কখন হবে, সে অ এর জায়গায় ও কখন হবে, এটাই সবচেয়ে ভুল হয়। এই ভুলটা আসলে আমাদের চট্টগ্রাম অঞ্চলে বেশি করি আমরা, মূলত এটা আমরাও করে থাকি সাধারণত। তবে বেশি বেশি অনুশীলন করলে এই ভুল আস্তে আস্তে কমে আসবে। ধরা যাক একটা কথা বলি, এই যেমন দ্রুত গতি, এখানে একটা শব্দ দেখছি দ্রুত গতি, আমি সবগুলো একটু মুছে দেখাচ্ছি। ঠিক আছে, কি আছে এখানে? দ্রুত গতি।
এই যে শব্দটা এখানে আছে হচ্ছে ও, মানে ট আছে, কিন্তু আমি লেখার সময় সেটা লিখছি কি ওকার দিয়ে, দ্রুত। কারণ উচ্চারণে এই যে ত এর সাথে এই অটা যে আছে সেই অটা অ থাকছে না, সেটা সমৃদ্ধ হয়ে যাচ্ছে ও। এই যে দ্রুত না বলে আমরা বলছি দ্রুত, এই কারণে একটা ওকার আসবে। এরপর যে গতি শব্দটা আছে, এখানে প্রথম বর্ণ হচ্ছে গ, কিন্তু তার গতি উচ্চারণ করার সময় গ না বলে বলছি হচ্ছে গো, যে কারণে তার সাথে একটা ওকার আসবে। তাহলে দ্রুত গতি এই আমরা এখানে দেখতেই পাচ্ছি। অর্থাৎ উচ্চারণের মধ্যে কখনো কখনো যে অ থাকে, সেটা যে পরবর্তী যে স্বর ধ্বনি থাকে, সমৃদ্ধ ধ্বনি, বিশেষ করে উ, ই, এগুলোর প্রভাবে সেই অটা একটু সমৃদ্ধ হয়ে সেটা হয়ে যায় ও। তাহলে আমি একটা কথা বারবার বলছি, সমৃদ্ধ, এটা কি আসলে? যখন আমরা স্বরধ্বনিগুলো উচ্চারণ করি তখন আমাদের এই ঠোঁটের যে ফাঁকগুলোর উপর নির্ভর করে দুটি শ্রেণীভেদ আছে, সমৃদ্ধ এবং বিবৃত। এই ব্যাপারটা একটু করে বলি। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট বেশি ফাঁক হয় সেটাকে বলা হয় বিবৃত। যেমন আ ধ্বনি উচ্চারণ করার সময় চোয়াল বেশি ফাঁক হয়, যে কারণে এটাকে আমরা বলতে পারি কি বিবৃত। একইভাবে যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট কিংবা চোয়াল কম ফাঁক হয়, যেমন ই কিংবা উ, যে মাঝখানে যে ফাঁকা অংশ সেটা খুবই ছোট, যে কারণে সেগুলোকে বলা হয় সমৃদ্ধ। কি বলা হয়? সমৃদ্ধ। এই ই কিংবা উ এগুলোকে বলা হয় কি সমৃদ্ধ। মনে থাকবে। আমি আরেকবার বলছি, এগুলা এরকমও হতে পারে যে তোমাকে শিক্ষক জিজ্ঞেস করছেন যে আসলে সমৃদ্ধ কিংবা বিবৃত এই ব্যাপারগুলো বোঝো কিনা। আমি বারবার বলছি যে তোমাকে প্রমাণ করতে হবে তুমি উচ্চারণে পারদর্শী। এখন সেটা কথা বলে নয়, যেহেতু এখন একটা লেখার ব্যাপারও চলে আসছে, সেক্ষেত্রে লেখার ব্যাপারগুলোতে কি কি ধরনের পরিবর্তন থাকতে পারে। তোমাকে হতে পারে কোনো একটা শব্দ দিবে, সেটা উচ্চারণ লিখতে হতে পারে, হয়তো এই ধরনের কিছু তাত্ত্বিক বিষয় অর্থাৎ যেগুলো বইয়ে আছে এরকম বিষয় তোমার কাছ থেকে জানতে চাওয়া হতে পারে। এই যে বিবৃত স্বরধ্বনি কি কিংবা সমৃদ্ধ স্বরধ্বনি কি, এভাবে ব্যঞ্জনধ্বনির মধ্যে ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য, এই ব্যাপারগুলো নিশ্চয়ই বইয়ে আছে বলেই তোমার কাছ থেকে জানতে চাওয়া হতে পারে, এমনকি এটা লেখাও চলে আসতে পারে। এবার আসি, বিবৃত সমৃদ্ধ দুটাই শেষ। কেমন? আমি মনে করছি তোমরা এটা এমন কঠিন কিছু না যে বুঝতে পারছো না। আমি আরো একবার বলছি, সমৃদ্ধ মানে দুটি চোয়াল কিংবা ঠোঁটের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেটা খুবই কম হবে, অর্থাৎ কম ফাঁক হবে ঠোঁট, যেমন ই, উ। কিংবা যদি বেশি হয় সেটাকে আমরা বলছি কি বিবৃত, যেমন আ, এ, এগুলা। তাহলে এখন যে কথাটা আসছে, একটি স্বরধ্বনির উচ্চারণ দুই রকম হবে কেন? এটার মধ্যে একটা কথা আছে যে যখন আমরা যেমন এই ধ্বনিটার উচ্চারণ সাধারণ মানে কি, যেটা স্বাভাবিক সেটা হচ্ছে বিবৃত মানে অ, কিন্তু সে ধ্বনি কখনো কখনো না থেকে ও এর মতো উচ্চারিত হয়। সেটা কখন? সেটা হচ্ছে যদি আমি এরকম একটা শব্দ লিখি, এই যে শেষে কি আছে, তি আছে, এই তি এটার সাথে আছে হচ্ছে স্বরধ্বনি ই, মানে সমৃদ্ধ স্বরধ্বনি আছে। এই তার প্রভাবে আগের অটা না থেকে এই অটা যে এখানে উচ্চারণ হয় সেটা না হয়ে ও হয়, তখন উচ্চারণটা অতি না হয়ে অতি হয়ে যাবে।
যদি সেই অ এর উচ্চারণ না বোধক হয়, যেমন যেমন হতে পারে অচেনা, ঠিক আছে, এখানে কিন্তু কখনো আবার সেই অটা অচেনা এরকম হবে না, অচেনা হবে না, এটা ঠিক অচেনাই থাকবে। কি থাকবে? অচেনা, অচেনা এরকমই থাকছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে একই ধ্বনি অ, একই বর্ণ, দেখতে একই রকম, কিন্তু উচ্চারণের সময় কখনো সেটা ও এর মতো হচ্ছে, কখনো অ এর মতো থেকে যাচ্ছে। যখন সেটা ও এর মতো হবে তখন সেটাকে বলা হচ্ছে সম্বৃত, যে সম্বৃত অ মানে ও। আর যখন সেটা অ এর মতো থেকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি স্বাভাবিক অ, তখন স্বাভাবিক অ এর উচ্চারণ তো অই বলি, সরি অ, তখন সেই স্বাভাবিক উচ্চারণটাকে বলা হচ্ছে বিবৃত। আমি মনে করি তোমরা এই ব্যাপারটা নিয়ে তেমন একটা কথা বলার প্রয়োজন নেই। এরপর যেটা বলবো সেটা হচ্ছে এ ধ্বনি নিয়ে। এই অ এর বেলায় যেরকম করে দুইটা উচ্চারণ পেয়েছি, এই এ নিয়েও এরকম দুইটা উচ্চারণ আছে। সাধারণত এর উচ্চারণ এ, এটা কি স্বাভাবিক, এর উচ্চারণ কি এ, অর্থাৎ স্বাভাবিক যে উচ্চারণটা সেটা এ থেকে যাচ্ছে। তাহলে অস্বাভাবিক কিংবা যে পরিবর্তিত উচ্চারণ যেটা, সেটা কি? সেটা হচ্ছে এই এ না থেকে এই ঠোঁট একটু বেশি ফাঁক হয়ে যায়, অর্থাৎ এ হয়ে যায়। কখন? যদি আমি শব্দটা লিখি এক, এটাকে আমরা এক না বলে বলছি কি এক, সেই ক্ষেত্রে সেটা একটু এ দিয়ে প্রকাশ, এটা দুইভাবে লেখা যাবে, এইভাবেও লেখা যাবে অথবা সেটা এভাবেও লেখা যাবে। বুঝাতে পেরেছি? তাহলে যদি এই যে কিছু কিছু শব্দে যেখানে এক থাকবে, এই একমাত্র, এক কিংবা এক ঘন্টা, এই ধরনের একযুক্ত যে শব্দগুলো থাকবে, সেখানে অবশ্যই এই এর উচ্চারণ এ না হয়ে সেটা এ হবে, একটু বিবৃত উচ্চারণ হবে। তাহলে যদি এর উচ্চারণ এ হয়, সেটাকে আমরা বলবো সম্বৃত। যদি এর উচ্চারণ এ না হয়ে এ হয়, এটা দুইভাবে লিখে যাবে, এরকম এ জফলা আকার দেওয়া যাবে অথবা অ জফলা আকার দেওয়া যাবে, তখন সেটাকে বলবো আমরা বিবৃত। তাই তো? এখন দুটো আমরা শব্দ দেখতে চাই, আসলে কখন এ হয়ে যায়, কখন সেটা এ হয়ে যায়, কখন এ কখন এ। একটু দেখি, যদি আমরা একটু আগে তো বললাম যে এই যে এক শব্দের মধ্যে এখানে এটা যদি আমাকে লিখতে বলে, তখন আমাকে লিখতে হবে এভাবে, এই এক। কিন্তু যদি আমাকে লিখতে বলে একটি, তখন আমি আবার একটি এভাবে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা ট, এই এভাবে লিখতে হবে। অথবা আমাকে যদি বলে একটু, সেক্ষেত্রে একটু থাকবে, এখানে এক হবে। আর হচ্ছে আমি এই এ ধ্বনিটা, এই এ ধ্বনি যদি কোনো একটা ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়, তখন কি ধরনের পরিবর্তন হয় সেটা একটু দেখাতে চাই। একটু সময় নিচ্ছি। একটু সময় নিচ্ছি। অর্থাৎ আমরা তো জানি যে প্রতিটি ব্যঞ্জন ধ্বনি আসলে উচ্চারণের জন্য স্বরধ্বনির সাহায্য নেয়। স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হতে পারে না নিজে নিজে। যদি একটা শব্দের মধ্যে উচ্চারণ হয় সেটা আলাদা বিষয়,
ধরো আমি বলছি ক, তাহলে সাথে সাথেই যে আমি ক এর সাথে অটা বলে ফেলছি, সেটাকে আলাদা করে দেখাতে গেলে অবশ্যই কি করতে হবে, একটা হর্ষণ দিতে হবে। কিংবা আমি যদি বলছি যে কি, এখানে কিন্তু ক এর সাথে কি আছে বলতো, একটা ই ধ্বনি থেকে গেছে। যদি আমি বলি যে কে, সেক্ষেত্রে ক এর সাথে এ ধ্বনি থেকে যাচ্ছে। অর্থাৎ এই যে ক, এটার সাথে যে অ, শুধু সেটাই দেখা যায় না, বাকি যে কার চিহ্নগুলো দেখা যায়, সেজন্য যেটা দেখা যায় রস্বইকার মানে রস্বই, একার মানে এ, সেগুলো আলাদা করে লিখতে হবে। কিন্তু ওই কথাটা একটু বারবার মনে রাখবে যে অ এর কোনো কার নেই। আমরা তো জানি কার কয়টি, 10টি। যে স্বরধ্বনি বা স্বরবর্ণ আছে কয়টি, 11টি। আমি লিখে দিচ্ছি, স্বর অ, আ, ই, দুইটা ই, উ, এই দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এখান থেকে এই আ সমান আকার, ই সমান ইকার, দীর্ঘ ই সমান দীর্ঘ ইকার, হ্রস্ব সমান হ্রস্বকার, দীর্ঘকার ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই 10টিরই কার আছে, কিন্তু অ এর কোনো কার নেই। কার কি, এই যে স্বরধ্বনির যে চিহ্নগুলা, এগুলা অ এর কোনো কিছু নেই, যে কারণে ক এর সাথে সেটা আর দেখাতে হয় না। এটা এখানে যে লুকিয়ে আছে, অটা যে এখানে আছে, সেটা লুকিয়েই আছে। হ্যাঁ, তবে অন্য যে স্বরধ্বনিগুলো থাকবে সেটা অবশ্যই দেখা যাবে। এই যে ই কিংবা এই যে এ, এখানে কার চিহ্ন আছে বলে দেখা যায়। এখন কথা হচ্ছে, এই কার তো দেখা যায়, তাই তো? একার যদি দেখা যায়, আমরা এই ধরনের একটা শব্দ এখানে দেই। ধরো আমি দিলাম তোমাদেরকে দেশ, ঠিক আছে? এখানে কি আছে, দয়ের সাথে একার আছে। আবার আরেকটা শব্দ দিলাম হচ্ছে খেলা। যদি দেশ শব্দটা আমাকে এর উচ্চারণ লিখতে হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই এই একার দিয়ে লিখব, কারণ উচ্চারণের সময় দেশ বলেছি। যদি আমাকে খেলা শব্দটা লিখতে হয়, সেক্ষেত্রে আমি একার আর রাখতে পারছি না, কারণ উচ্চারণের সময় সেটা হয়ে গেছে। এই যে খেলা, তো নিশ্চয়ই এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে এই এ সমান যে একার, এই এ ধ্বনি তো এখানে আছে। যখন সেই এ ধ্বনি এ এর মতো উচ্চারিত হয়, তখন সেটা একার দিয়ে লিখতে হবে। যখন সেটা এর মতো উচ্চারণ হয়, সেটা তখন জফলা আকার দিয়ে লিখতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম সার্বমুখী অ এর দুইটা উচ্চারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভুল হয় বেশিরভাগই। অ কখন হবে, ও কখন হবে, সেটা নিয়ে আমরা হয়তো কখনো কখনো কনফিউশনে থাকি। একই রকম ভাবে এ ধ্বনি এবং এ ধ্বনি, এটা কখন হবে সেটা নিয়ে আমরা সবসময় কনফিউশনে থাকি। তো আমরা এখন যেটা করব, যে এই শব্দগুলোর উচ্চারণগুলো একটু দেখে নেব। এখানে বইয়ে যেগুলো আছে সেগুলো একটু দেখে নেব, পাশাপাশি আরো কিছু অতিরিক্ত দেখে নেব। আমরা একটু দেখার জন্য সবগুলো মুছে দিতে হবে। তো মুছতে গেলে একটু মুছে দিলাম। আমরা এই শব্দের উচ্চারণগুলো একটু দেখে নিই। এই যে আঁচড়, প্রথম কথা হচ্ছে আঁচড়, এই শব্দটাই একটা নাসিক প্রধান উচ্চারণ হবে, সেটার জন্য কিন্তু একটা চন্দ্রবিন্দু আছে। এরপরে এই মাঝখানে যে চ, তার সাথে আছে কিন্তু অধ্বনি,
কিন্তু সেটা উচ্চারণ হচ্ছে ও, অর্থাৎ সমৃদ্ধ উচ্চারণ হচ্ছে, যে কারণে একটা ওকার আসছে আচর, এবং এই যে ড শূন্য র কিংবা ড বিন্দু র, এটা কেউ ড শূন্য র বলে, কেউ ড বিন্দু র বলে। এর পরে কিন্তু কোনো রকম স্বরধ্বনির উচ্চারণ মানে অ আ এই ধরনের উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ বলছে না যে আচড় কিংবা আচড়া এই ধরনের তো কিছু নেই। যেহেতু আচড় অধ্বনির উচ্চারণ নেই, সেই কারণে একটা হসন্ত বা হলন্ত চিহ্ন বসে থাকবে। নিচে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, সেটা না দিলেও কিন্তু তোমার উচ্চারণ লেখাটা ভুল হবে। এরপর আর্টিস্ট। এই আর্টিস্ট শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রেফ আছে, এই কারণে এতটুকু উচ্চারণ কোনো রকম পার্থক্য আমরা দেখছি না, এটা রসিকা রসিকা বসে যাবে। শুধুমাত্র পরিবর্তন যেটা আসছে, এই দন্ত শয়টা লেখার সময় আর্টিস্ট, আর্টিস্ট এর যে টয়ের পরে কোনো রকম স্বরধ্বনি উচ্চারণ হয় নাই, সেই কারণে একটা হসন্ত চিহ্ন এখানে দিতে হয়েছে। পরিবর্তন এতটুকু। এবার পরবর্তী শব্দ যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ইতস্তত। খেয়াল করবে, একটু আগেই আমরা এমন কিছু শব্দ দেখেছি যে আচর, ধরো এই আচর শব্দটাই বলছি, কিংবা আমি আরেকটা কথা বলি, ধরো আমরা বলি যে ক ত, ঠিক আছে, এই যে এখানে লিখলাম ক ত, এই শব্দটা উচ্চারণ করার সময় এই যে শেষে যে ত আছে সেটাকে আমরা বলছি কত, অধ্বনিটা শেষে রেখে দিচ্ছি। এখানেও ঠিক একই রকম ইতস্তত, এই অধ্বনিটা রেখে দিচ্ছি, কিন্তু অনেক ধ্বনি আছে সেক্ষেত্রে আমরা অধ্বনিটা রাখছি না। এই ধরনের একটা শব্দ, এই যেমন এটাকে দেখানো যায় আচর, আচর যে উচ্চারণ করেছি সেই ক্ষেত্রে র এর পরে কোনো রকম অধ্বনিটা ছিল না, এবং ছিল না বলেই এখানে একটা হসন্ত চিহ্ন বসাতে হয়েছে। যদি থেকে যায় সেক্ষেত্রে সেটা কি সংবৃত অবস্থায় আছে না বিবৃত অবস্থায় আছে তার উপর ভিত্তি করে এখানে যেমন ইতস্তত এই ওকারটা বসে গেছে। একই রকম আমরা একটু দ্রুত সামনে এগোতে চাই, যে উঁচু, এটা এই উচ্চারণে কোনো রকম পরিবর্তন যেহেতু হয়নি, এটা এখানে থেকে গেছে। উঁচু যে রস্যও আছে, এখানে রস্যও, যদি এখানে দীর্ঘ উ থাকতো সেটা রস্যও হয়ে যেত। এই চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু আছে, তারপর চ, যে এরপর রস্যকার রস্যকার আছে। এই ফাঁকে একটা কথা বলে ফেলি যে এই যে চন্দ্রবিন্দু কখন বসবে, যদি উচ্চারণে নাসিক্য আসবে, নাক দিয়ে বাতাস বেরোবে, তখন সেটাকে বলা হয় নাসিক্য উচ্চারণ, এবং সেক্ষেত্রে অবশ্যই একটা চন্দ্রবিন্দু দিতে হবে। যেমন একটা শব্দ মনে করি, সেটা হতে পারে আমি একটা শব্দ লিখলাম হচ্ছে আত্মা, ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোনো রকম চন্দ্রবিন্দু ছিল না, কিন্তু উচ্চারণ করার সময় এই যে ত এর সাথে ম থাকার কারণে, ম নাসিক্য বর্ণ, অর্থাৎ আমাদের যে পঞ্চম বর্ণগুলো উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম, এই পাঁচটা বর্ণ বা পাঁচটা ধ্বনি হচ্ছে নাসিক্য। এই কারণে এই যে ত এর সাথে ম থাকার কারণে এই ত এর যে উচ্চারণটা সেটা নাসিক্য হবে। অর্থাৎ আমি লেখার সময় লিখবো আ, তারপর হচ্ছে তা, ঠিক আছে, আ তা, এখানে একটা আমাকে চন্দ্রবিন্দু দিতে হয়েছে। আমি কি দেখতে পাচ্ছি? আর একটু সুন্দর করে লিখতে পারি, এই যে সরিয়া ত হসন্ত, ত আকার, উপরে হচ্ছে চন্দ্রবিন্দু। এভাবে আমি আরেকটা শব্দ দেখাই, আরেকটা শব্দ দেখানোর জন্য আমরা সেটা লিখতে পারি আচ্ছা, কি শব্দ দেখা যায়?
আমি একটা শব্দ লিখছি যে পদ্মা। দেখো একই রকম ম থাকার কারণে এই যে শেষের যে স্বরধ্বনিটার উচ্চারণ সেটা নাসিক্য হয় যে পদ্মা, ঠিক আছে না, পদ্মা। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে দেই, আমরা একটু আগে দেখেছি হচ্ছে তয়ের সাথে ম আছে, তয়ের সাথে যদি ম থাকে সেটাতে আমরা ম এর উচ্চারণটা কিন্তু দেখিনি, দেখেছি কি যে আত্মা বলি না যে আত্মা। একই রকম ভাবে এই যে পদ্মা, এখানে দয়ের উচ্চারণ দুইবার হয়েছে, শুধুমাত্র যেটা অতিরিক্ত যুক্ত হয়েছে ময়ের কারণে আ ধ্বনিটা একটু নাসিক হচ্ছে আ বলছি। এখন কথা হচ্ছে এই যে দয়ের সাথে ম থাকলে ত দুইবার হয়, দয়ের সাথে ম থাকলে দ দুইবার উচ্চারিত হয়, যেটাকে আমরা দ্বিত্ব উচ্চারণ বলি, কিন্তু সব সময় সেটা হয় না। যেমন একটু নোট করে রাখতে পারেন, যদি ল থাকে, যদি উ থাকে, যদি গ থাকে, কিংবা ম থাকে, কিংবা দন্তন থাকে, এই ধ্বনিগুলোর সাথে যদি ম যুক্ত থাকে সেক্ষেত্রে ম এর উচ্চারণটা অবিকল থেকে যাবে। উদাহরণ দেখতে পারি, ধরা যাক একটা শব্দ, এই যে লয় ম আছে, হ্যাঁ, গুল্ম, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লয়ের সাথে ম আছে বলে তার উচ্চারণটা থেকে যাবে, সেই ক্ষেত্রে একটা লিখতে হবে গুল মো, ঠিক আছে। এরকম গয়ের সাথে থাকতে পারে এ ধরনের একটা শব্দ আমরা দেখি, যদি হতে পারে এরকম একটা শব্দ গয় ম, হ্যাঁ, এই যে একটা একটু আগে যেরকম করে আমরা যখন লিখেছিলাম পদ্মা, দয়ের সাথে ম থাকার কারণে দটা দুইবার উচ্চারণ হয়েছে পদ্মা, পদ দ একবার দুইবার, কিন্তু এখানে এরকম গয়ের সাথে থাকার কারণে গটা দুইবার উচ্চারণ হচ্ছে না, বা গি না বলে সেটাকে বলছে কি বাগ্নি, এটা একটা বিষয় কেন, হ্যাঁ। এবার এরকম নয়ের সাথে থাকলে যে ম উচ্চারণ সেটা তোমরা সবসময় দেখো, যেমন সেটা হতে পারে কি, এই যে দেখো নয় ম, তন্ময়, নয়ের সাথে ম আছে বলে তার উচ্চারণ মটা থেকেই যাচ্ছে, তন্ময়, ঠিক আছে। আর উদাহরণ দেখাচ্ছি না, আশা করি এতটুকুতেই তোমরা বুঝে যাবে। এখন যেটা করব, এখানে যে শব্দগুলো আছে এক পলকে দেখে নেব। রাইট, আচ্ছা, আমরা এখন মুছে ফেলছি। আচ্ছা, এবার একটু আমরা দেখতে চাই এই শব্দগুলো একটু এক এক টানে দেখে ফেলতে চাই, এটা বেশি সময় নষ্ট করতে চাই না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শব্দ আছে হচ্ছে কাঠ, এই যে শেষে
অধ্বনি আধ্বনি কিংবা কোনো প্রকারের স্বরধ্বনি উচ্চারণ হয়নি বলে এখানে সেটাকে বলা হচ্ছে একটা হসন্ত চিহ্ন অবশ্যই দিতে হয়েছে। ঠিক আছে, এই যে কাঠ একটা হসন্ত চিহ্ন দেখতে পাচ্ছ। একই রকম করে গ্রাম, এখানেও একই রকম গড়ফলা আকার ঠিক আছে, ময়ের সাথে কোনো রকম স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে না বলে এখানে একটা হসন্ত চিহ্ন দিতে হয়েছে। পার্থক্য ছোটো একটু। ঘুরে ঘুরে কোনো রকম পরিবর্তন নেই, একদম অবিকল থেকে গেছে। তাহলে ব্যাপার যে সমস্ত শব্দের উচ্চারণে আমরা যখন সেটা লিখতে যাব উচ্চারণটা কোনো রকম পরিবর্তন না থাকবে, সেটা কোনো রকম পরিবর্তন করতে হবে না, হুবহু লিখে দেবে। যে ঘুরে ঘুরে কিংবা চাকা চাকা কোনো রকম পরিবর্তন নেই, লিখে দেওয়া হয়েছে। কিন্তু চিকন, এই যে চি এটা ঠিক আছে, কটা ওকারান্ত, এই কারণে ও এর মতো উচ্চারিত হচ্ছে বলে চিকন, এবং নয়ের শেষে কোনো স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না বলে একটা হসন্ত চিহ্ন দিতে হয়েছে। এরপর চিত্র, চিত তারপর আবার ত্র। এখানে আমরা এই যে ত রফলা, এখানে কি কি আছে? মূলত আছে ত যোগ রফলা, রফলা। এইভাবে রফলাটা দেখানো যায়। এই ত এর নিচে যে রফলা আছে শুধুমাত্র এই কারণে এই ত দুইবার উচ্চারিত হয়। তাহলে একবার দেখো চিত, এই এখানে একবার অতিরিক্ত উচ্চারণ হয়ে গেছে। আবার ত্র, চিত্র একটা ও ধ্বনিও চলে আসে, অর্থাৎ অ যেটা ছিল সেটা ও এর মতো উচ্চারিত হয় বলে ওকারটা এখানে বসাতে হয়েছে। চিত্র, এটা সবাই একটু ইম্পর্টেন্ট বলেই মনে রাখিও। এভাবে আমরা চিত্র এর মতো করে বলতে পারি ছাত্র কিংবা ছাত্রী, অর্থাৎ ত রফলা যেখানে আছে সেখানে অবশ্যই একটা অতিরিক্ত ত আসবে। আবার সেই ত রফলাটা লিখে যদি ওকার থাকে ওকার, ইকার থাকলে ইকার, সেটা বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছি হচ্ছে চোখ, চোখ। সেক্ষেত্রে শুধু পরিবর্তনটা কোথায়? চ ওকার ঠিক আছে, খ ঠিক আছে, শুধুমাত্র একটা হসন্ত চিহ্ন যুক্ত হয়েছে। কেন? কারণ এই যে খ এর পরে কোনো রকম অ আ অর্থাৎ স্বরধ্বনির উচ্চারণ হয়নি, গেল। এরপর হচ্ছে জন্যে, এই দেখতে পাচ্ছি জন্যে, এখানে আছে জ, উচ্চারণের সময় সেখানে অ ও এর মতো উচ্চারিত হচ্ছে, এখানে জ না হয়ে গেল কি জো, এই কারণে এখানে একটা ওকার চলে আসছে জো। একই রকম এই নয়ের সাথে জফলা থাকার কারণে নটার দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ হয়েছে। একটা ন এখানে লিখতে হয়েছে জন, এই যে আমি একটু লিখেই দিচ্ছি জন। এরপর আবার কি ন একার জন্যে। এরপরে জিজ্ঞেস, এখানে একটা ব্যাপার আমি বলে দিই, এই জিজ্ঞেস শব্দটার যে বানান দেখতে পাচ্ছ, এটা তোমাদের যে গল্পটা আছে সেখানে এই বানানটা দেয়া হয়েছে, কিন্তু আসলে জিজ্ঞেস বানান হচ্ছে এরকম জ রস্বইকার জয় একার দন্তস। এখানে যে জয় থাকার কথা সেটা এখানে গ জফলা একার আছে। বস্তুত এই বানানটা হচ্ছে এভাবেই প্রচলিত, আমি একটু স্পষ্ট করে লিখি। বস্তুত এটা হয় এরকম, অর্থাৎ জয়ের সাথে ইও আছে, কি আছে? জয়ের সাথে ইও। এখন কথা হচ্ছে এই জয়ের সাথে যদি ইও থাকে, আমি একটু আগেই বলছিলাম যে আমরা যে ব্যঞ্জনধ্বনিগুলো লিখি উ, ইও, মূর্ধন্য, দন্তন এবং ম, এই সবগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। কি বলা হয়? নাসিক্য। এই নাসিক্য ধ্বনি যেখানে যেখানে থাকবে উচ্চারণ লেখার সময় অবশ্যই একটা চন্দ্রবিন্দু বসাতে হবে। তাহলে এখন কথা থেকে যাচ্ছে যে জিজ্ঞেস, এটা উচ্চারণ জিজ্ঞেস, সেই ক্ষেত্রে অবশ্যই এটা লেখার সময় এটি বর্গীয় জ রস্বইকার, তারপর জিগ গ হসন্ত, এবং এরপরে জিজ্ঞেস, এই গ এর উপর চন্দ্রবিন্দু বসবে এবং এরপর তালব্য দিয়ে হসন্ত দিতে হবে জিজ্ঞেস। এখন কথা হচ্ছে এখানে ছিল দন্ত স, সেটা এখানে তালব্য দিলাম। কেন? ওই যে শুরুতে বলছিলাম
জিজ্ঞেস, এই শেষের যে দন্তস্বরের উচ্চারণ সেটা শুনতে আমার কানে এসএইচ এর মতো মনে হচ্ছে, অর্থাৎ এরকম উচ্চারিত হয়েছে, এই কারণে এটা তালব্য সদি লিখিত হয়েছে। এবার আরেকটা প্রশ্ন যে এই গ এর উপর কেন চন্দ্রবিন্দু দিলাম? গ এর উপর চন্দ্রবিন্দু দেওয়ার কারণও সেটা একটু আগে বলা হয়েছে, যে এই যে গ এর সাথে যে যুক্ত আছে কি জয়, অর্থাৎ এই ইয় যুক্ত আছে, আর ইয় নাসিক্য বর্ণ, আর নাসিক্য বর্ণ থাকলে চন্দ্রবিন্দু আসবে, সেই কারণে গ এর উপর চন্দ্রবিন্দু এসেছে জিজ্ঞেস। আর যেহেতু গ দ্বিত্ব, দুইবার উচ্চারিত হচ্ছে, সেই কারণে এটা একটা গ আগে লিখে একটা হর্ষণ চিহ্ন দিতে হয়েছে। এটা তো গেল আসলে শব্দটার যে আভিধানিক বানান সেটা। তোমাদের যে গল্প পাঠ্য সেখানে কিন্তু বানানটা আছে এরকম, যে বর্গীয় জ রস্বইকার গ জফলা একার, সেই ক্ষেত্রে সেখানে চন্দ্রবিন্দুটা আসছে না কিন্তু, কারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়ের সাথে ইয়টা যুক্ত নেই, জয়ও নেই, আছে কি গ জফলা, এখানে জিজ্ঞেস, এখানে চন্দ্রবিন্দুটা নেই। তার মানে শব্দের যে মূল শব্দের আভিধানিক যে শব্দটা আছে, অভিধানের যে শব্দটা আছে, সেটার যে উচ্চারণ সেটা জিজ্ঞেস, একটা নাসিক্য ধ্বনি আসছে, কিন্তু তোমাদের গল্পে যে জিজ্ঞেসটা আছে সেখানে নাসিক্য ধ্বনিটা নেই। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এরপরে একটু দ্রুত যাই, আমরা পরে দেখছি যে কিছু শব্দ দেখো, এখানে একটা শব্দ আছে ঠেলা, এটার উচ্চারণ কিন্তু এ না হয়ে যাচ্ছে কি এ, যে কারণে একটু লিখতে হবে কি ঠেলা। হ্যাঁ, ঠেলা লিখতে গেলে এটি একারের পরিবর্তে জফলা আকার, সতর্ক। এরপরে তদারক, তদারক উচ্চারণ করার সময় তদারক, এই ক এর উচ্চারণের সময় অটা নেই, তদারক এরকম যদি বলতাম সেক্ষেত্রে এই হসন্তটা থাকতো না। বলছি তদারক, অর্থাৎ ক এর পরে কোনো রকম স্বরধ্বনির উচ্চারণ নেই, এই কারণে এই যে হসন্তটা এটা অবশ্যই দিতে হবে। এভাবে তরফ, তরফ, মাঝখানে যে র সেটার উচ্চারণে ও ধ্বনি এসেছে, এখানে ওকারটা দিতে হয়েছে তরফ। এবার দ্রুত গতি, তো এবং গো দুইটাতেই কিন্তু ওকার এসেছে। এরপর দেখতে পাচ্ছেন নৌকা, এই যে এখানে আছে ঔকার, একটু খেয়াল করার বিষয়, এটা বলা হয়নি। আমরা জানি যে স্বরধ্বনির মধ্যে ওই এবং ঔ, এই দুটি ধ্বনি আমি একটু লিখে দেই, ওই এবং আরেকটা হচ্ছে ঔ, এই দুটি ধ্বনি উচ্চারণের সময় আসলে লিখতে হবে কি ও আর রস্বই ওই এবং ও আর রস্ব ঔ। কেন? কারণ এটাকে বলা হয় আসলে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর বলা হয়। এই কারণে ওই উচ্চারণের সময় মূলত আমরা দুটি স্বরধ্বনি একই সাথে উচ্চারণ করে ফেলছি, একটা ও একটা ই। কখনো কখনো সেটা অ কিংবা রস্বই দিয়েও প্রকাশ করা হয় ওই, তবে উচ্চারণ লেখার সময় সেটা ওই না হয়ে ও আর রস্বই ওই হয়ে যায়। আর একই রকম ভাবে এই অ প্লাস রস্ব ঔ দুটি স্বরধ্বনি এভাবে উচ্চারণ হলে এই অটা যখন ও হয়ে যায় তখন ও দিয়ে লিখতে হয়। তাহলে একটু খেয়াল করি, এই যে নৌকা, নৌ এখানে আছে কি ঔ, এই ঔ উচ্চারণের সময় এই যে একটু আগে বলছিলাম ও আর রস্ব হয়ে যাচ্ছে, তাহলে দেখো তো ও আর রস্ব, এই যে নৌ হয়ে গেল, তারপর ক আকারটা বসে গেছে, এটাও একটু দাগিয়ে রাখবে। পাটা এখানে, তারপর হচ্ছে কি পাটা, এখানে কোনো রকম পরিবর্তন নেই। তারপর যে শব্দটা দেখতে পাচ্ছি প্রতিলিপি, প্রতিলিপি শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এই যে শব্দের শুরুতে যে প্র রফলাযুক্ত যে অধ্বনি আছে তার উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি ও এর মতো হচ্ছে, সমৃদ্ধ উচ্চারণ, যে কারণে প্রতিলিপি। এবার আসছি প্রাঙ্গণ, পরবর্তী যে শব্দটা আমরা দেখছি ও এর সাথে গ যুক্ত আছে, কিন্তু এটার উচ্চারণে আমরা কোনো স্বরধ্বনি দেখতে পাই না। যখন ভেঙে দেখো প্রাং, বলছি না প্রাঙ্গ, প্রাং, তাহলে অধ্বনি নেই। এরপর কি গণ যেটা, সেটা উচ্চারণের সময় একটু ও ধ্বনি এসেছে, প্রাঙ্গণ।
এই হলো পার্থক্য। এভাবে ফটোগ্রাফ, এখানে আসলে কখনো কখনো আমরা গয়ের দ্বিত্বধ্বনি দেখতে পাই, যদি এখানে দেওয়া হয়নি, কেন ব্যাখ্যা এখন খুঁজে পাচ্ছি না। গটা কখনো ফটোগ্রাফ, অর্থাৎ গয়ের দুইবার উচ্চারণ থাকবে, গয়েরটা দিয়ে হসন্ত দেওয়া যাবে। গেল বাঁশ, এটা দেখতে পেয়েছি। এরপরে হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ, এটাতে রিকার তো, রিকার উচ্চারণটা আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি, রি দিয়েও প্রকাশ করা যাবে, অথবা ব রফলা রসিকার, দুইটার উচ্চারণ একই রকম, বৃদ্ধ। এবার বৃদ্ধ, দ হসন্ত, তারপর ধো, ধ ওকার, বৃদ্ধ। বেনি, ওই যে শব্দের, আচ্ছা আজকের শুরুতে যেটা বলেছিলাম, এখানে যদি দীর্ঘ ইকার থাকে সেটা এখানে এসে হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে, এখানে যদি সেটা মূর্ধন্য থাকে এখানে সেটা দন্তন্য লিখতে হবে। অর্থাৎ উচ্চারণে সব সময় দন্তন্য থাকবে, উচ্চারণে সব সময় হ্রস্ব ইকার থাকবে, উচ্চারণে সব সময় হ্রস্ব উকার থাকবে, এগুলো একদম ফিক্সড। এখানে মূর্ধন্য, দীর্ঘ ইকার কিংবা দীর্ঘ উকার এগুলো আসবেই না। এবার আসি ভ্রু, এটাতে কোনো পরিবর্তন নেই। এখানে একটা সেন শব্দ দেখতে হবে, যদি জফলা আসে, কিন্তু আমার কথা হচ্ছে উচ্চারণের সময় সে জফলার কোনো উচ্চারণ হয় না, যে কারণে শুধুমাত্র সেন একার দিয়ে দন্তন্য হসন্ত দিয়েছে। এরকম সন্দিগ্ধ, এই উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে শোন, তাহলে আমার উচ্চারণে এসএসির মতো উচ্চারণ, সন্দিগ্ধ, এসএসির মতো উচ্চারণ হলে অবশ্যই তালব্য দিয়ে লিখতে হবে। যেহেতু স না বলে বলছি সো, এই কারণে ওকার চলে এসেছে, শোন দন্ত ন হসন্ত, শোন দিক, দ রসিকের দিক, এবার গ হসন্ত দিক, ধো, ধো ধ ওকার, সন্দিগ্ধ, এই যে এখানে লেখা হয়েছে। এভাবে সম্বোধন এখানে দেওয়া হয়েছে। এবার সূক্ষ্ম, এই যে শেষে মাত্র এই ব্যাপারটা একটু খেয়াল করো, এখানে কি কি আছে, একটা ক্ষীয় একটা ম যুক্ত আছে। এখন কথা হচ্ছে ক্ষীয় এর উচ্চারণটা এখানে কি হচ্ছে, যদিও ক্ষীয়র মধ্যে বর্ণ আছে হচ্ছে ক এবং স, কিন্তু আমরা উচ্চারণ করছি সেটাকে সূক্ষ্ম, অর্থাৎ উচ্চারণটা খেয়াল করবে যে একবার ক একবার খ উচ্চারণ হয়েছে। হ্যাঁ, তাহলে কিরকম, যে এখানে ক হসন্ত, এরপর খ দিয়ে ওই ওকার সূক্ষ্ম, আর সাথে সাথে হচ্ছে ম, ওই যে লিখে দিয়েছিলাম নাসিক ধ্বনি থাকলে একটা চন্দ্রবিন্দু দিতে হবে, এই কারণে এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হচ্ছে। এবার হচ্ছে স্মরণ, স্মরণ শব্দটা আমরা যখন উচ্চারণ করি মানে হচ্ছে এসএইচের মতো উচ্চারিত হয়েছে, তাই তো? তাহলে স এটার সাথে সাথে কি হয়ে গেল, তালব্য হয়ে গেল, কিন্তু ম ধ্বনি থেকে গেছে, এই কারণে এটা একটা নাসিক ধ্বনির প্রভাব আছে, চন্দ্রবিন্দু দিতে হবে। এরপরে র যেটা আছে সেটা সাথে সংবৃত উচ্চারণের কারণে ও স রো, এখানে একটা ওকার দিতে হয়েছে। একই রকম মূর্ধন্য তো থাকবে না, মূর্ধন্য সবসময় দন্তন্য হয়ে যাবে। একই রকম আরেকটা কথা হচ্ছে এখানে অ ধ্বনি উচ্চারিত হচ্ছে না, তাই এটা হসন্ত দিতে হয়েছে। এই স্মরণ শব্দটার মধ্যে অনেক কিছুর পরিবর্তন আমরা দেখেছি। হাঁড়ি, এটাতে কোনো পরিবর্তন নেই। এরপরের পৃষ্ঠাটাও একটু দেখে নিই। ও, আমাদের প্রায় শেষ, তাহলে এখন কিভাবে পরীক্ষায় আসবে সেটা নিয়ে একটু কথা বলি। এটা এরকম শব্দ আসতে পারে, কিংবা এরকম হতে পারে কোনো একটা তোমার যে পাঠ্য বই কিংবা যে কোনো একটা লেখা, সেখান থেকে যে কোনো আঞ্চলিক বাক্য কিংবা সাধুরীতির বাক্য তোমাকে দেয়া হতে পারে, তা তুমি প্রমিত রূপে লিখবে। প্রমিত রূপ কি, যেটা সর্বজন গ্রাহ্য বা সর্বজন গ্রহণযোগ্য, এবং যেটা চলিত ভাষায় লেখা হয়, যেটা আমরা সব সময় বলি কথা বলার সময়, সেটাকে বলা হচ্ছে কি প্রমিত ভাষা বা প্রমিত রূপ। সাধু রূপ কিংবা সাধু ভাষা আমরা এটা বলি না, এটা লেখার সময় আগে লেখা হতো সাহিত্য রচনায়,
সেটা যদি দিয়ে থাকে সেটাকে তোমাকে চলিত রূপ কিংবা প্রমিত রূপে প্রকাশ করতে হবে। একই রকম আঞ্চলিক ভাষায় কোনো কিছু থাকলে সেক্ষেত্রেও এটা প্রমিত রূপে প্রকাশ করতে হতে পারে। এই তো গেল। তো আমার মনে হচ্ছে যে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আজকে উচ্চারণ করার কথা আমি কিছু শব্দ অতিরিক্ত দিতে চেয়েছিলাম, একটু দেই তাহলে কয়েকটা শব্দ, গুরুত্বপূর্ণ কিছু শব্দের উচ্চারণ আমরা একটু লিখতে পারি। সেক্ষেত্রে একটা খালি পেজ নিই। আচ্ছা, আমরা একটা বোর্ড নিলাম, মিনি বোর্ড। আমরা কিছু শব্দ লিখি। কয়েকটা শব্দ একটু লিখে ফেলি। যেমন এই যে এটাকে আমরা বলি কি অধ্যাপক। যদি এটা উচ্চারণ করতে হয় সেক্ষেত্রে আমরা লিখবো এটা কি অধ্যাপক, একটু লিখতে হবে। আচ্ছা, কি লিখলাম? অধ্যাপক। আচ্ছা, এবার আমরা লিখতে পারি হচ্ছে অধ্যক্ষ। কিভাবে লিখবো? অধ্যক্ষ। এটা একটু লিখে নিতে পারো। এরপরে আমরা একটা শব্দ মনে রাখবে, এই যে হয় না, এটা একটু বলে দিই। এটাতে যুক্ত আছে মূলত হ যোগ দন্ত ন, ঠিক আছে? কিন্তু উচ্চারণের সময় দন্ত নটা আগে উচ্চারণ হয়, হ পরে চলে যায়। যেমন এটাকে আমরা বলবো আনপিক। কি বলবো? আমাকে তো এখন একটু কি করতে হচ্ছে, মুছতে হচ্ছে। আচ্ছা, আমি এটা কেটে দিয়ে লিখছি ঠিক। একই রকম ভাবে অনহ, অনহি, অর্থাৎ হয় না থাকলে সেটাতে ন আগে উচ্চারিত হবে এবং হ পরে উচ্চারিত হবে। এরকম একটা শব্দ, এই যে এটাকে আমরা অনেক ক্ষেত্রে হয় ল, হ যুক্ত ল, যে এটাকে আমরা উচ্চারণের সময় কি বলবো? এটাকে অনেকেই ভুল করে উচ্চারণ করে থাকে যে আহলাত, লাত লটা পড়ে যায়, কিন্তু এটা শুদ্ধ বা প্রমিত উচ্চারণ হচ্ছে আল হাদ, ঠিক আছে? এভাবে আরেকটা হ যুক্ত ব উচ্চারণ করে দেখাই। যে এই শব্দটা হয় ব আহ্বায়ক কিংবা আহ্বান, ঠিক আছে? আমি আহ্বানটা লিখে দেখাই যে এই, এটা যখন উচ্চারণ লিখতে যাব তখন আমাকে লিখতে হবে কিভাবে? আও, তারপর হচ্ছে ভয়ের মতো উচ্চারণ হবে এই বটা। এটা একটু গুরুত্বপূর্ণ উচ্চারণ, একটু ব্যতিক্রম বলতে পারো, এটা একটু মনে রাখবে। এরপর আরো কয়েকটা দেখাতে চাই। আমরা আবার নতুন করে লিখছি। অপরাহ্ন, অপরাহ্ন। একটু আগে আমরা লিখেছিলাম হচ্ছে হ যুক্ত ন, যেটাতে দন্ত ন ছিল, হ এর সাথে এখানে দন্ত ন ছিল। এখন হ এর সাথে যদি মূর্ধন্য থাকে সেটা তখন নিচে বসে। এই যে হ এর সাথে মূর্ধন্যটা আছে মনে করতে হবে এখানে,
তখন এটা লিখতে হবে অপরাহ্ন। অপরাহ্ন বানানটা হচ্ছে আমরা অপরাহ্ন। আর কিছু শব্দ দেখাতে চাই। শুদ্ধ, এই যে হয়ের পরে যদি জফলা থাকে তার উচ্চারণটা কিরকম হবে? প্রথমে হচ্ছে এই স যেটা আছে সেটা এসিটির মতো উচ্চারণ বলে সেটা তালব্য স বসেছে, এবং এখানে এটা অধ্বনিটা ও এর মতো হচ্ছে বলে সেটা ওকার বসেছে। এবার হয়ের পরে যে জফলা আছে সেই কারণে এখানে প্রথমে জয়ের মতো উচ্চারণ, সহ্য, তারপরে ঝো, সহ্য। এইটাও খুব গুরুত্বপূর্ণ উচ্চারণ, ঠিক আছে? আসলে একটা ক্লাসে কখনো উচ্চারণ ক্লাস শেষ করা সম্ভব না। আমি মনে করছি তোমরা শুধু বইয়েরগুলো একটু ভালো করে দেখবে, সেই সাথে আমাদের তো যোগ্যতা আরও আছে। আমাদের যে ষান্মাসিক মূল্যায়নের যে প্রস্তুতিমূলক ক্লাস 1 এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রস্তুতিমূলক ক্লাস 2, এই দুইটা আবারও দেখবে। এটার পর মোটামুটি নিজেদের মতো একটু প্রস্তুতি নিয়ে নেবে। আমি মনে করছি এখানেই এতটুকুই তোমাদের প্রস্তুতি শেষ হবে, ঠিক আছে? আর যে কোনো রকম সমস্যা থাকলে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের কাছে এই বার্তাটা পৌঁছাবে। যতটুকু পারি সেটা সমাধান করার চেষ্টা করব। যদি পরীক্ষার জন্য আরও একটা দিন বাকি আছে, তাই তো এই একদিনে তোমরা আমাদের যে ইয়েগুলো আছে, এখানে একটু শুরুর দিকে চলে আসি। আমাদের আরও বাকি দুইটা যোগ্যতা। প্রথম ইয়েটা কি? কাজ, যে যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগের কাজ আমি গত ক্লাসগুলোতে বুঝিয়েছি যে কীভাবে কী কী কাজের মাধ্যমে তোমরা যে যোগাযোগে পারদর্শী নাকি পারদর্শী না, সেটা কীভাবে তোমরা প্রমাণ করবে। এই যে যোগাযোগ, সেটা এই যে প্রথমে প্রসঙ্গের মধ্য থেকে মর্যাদা রেখে মানুষের সাথে যোগাযোগ করতে পারে। এটা করার জন্য কী কী কাজ করতে হবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে অনেকবার বোঝানো হয়েছে, এবং এটা নিয়ে মূল্যায়ন উৎসবে আমরা কাজ করেছি। এটা হতে পারে কোনো লিখিত, হতে পারে মৌখিক। মৌখিকটা যদিও কখনো কখনো সেটা কথোপকথনের মাধ্যমে নমুনা হিসেবে তোমাকে দেখাতে হতে পারে, সেটার জন্য প্রস্তুতি নেবে। একই সাথে আজকে প্রমিত ভাষায় লেখা, ওদিন তো আমি বলার কথা বলেছি, আজকে লেখা কীভাবে হবে সেটা একটু বুঝিয়ে দিয়েছি। এই সাথে যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির যে বিভিন্ন রকম শ্রেণীভেদ আছে, এটা সংজ্ঞাগুলো একটু দেখে নেবে। বিশেষ করে এই যে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক, এগুলো সংজ্ঞা কীরকম উদাহরণসহ দেখে নেবে। সেই সাথে আমাদের উচ্চারণ বৈশিষ্ট্য, স্বরধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য কীরকম হতে পারে, যে জীবের উচ্চতা ভেদে যে স্বরধ্বনিগুলোর প্রকারভেদ, কিংবা ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনির প্রকারভেদ, কিংবা জীবের অবস্থান ভেদে যে সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, যে পশ্চাৎ স্বরধ্বনি, যেগুলো বই আছে, এগুলো সংজ্ঞাগুলো একটু দেখে নেবেন। এরপর ওই বাকি দুইটার কাজ কিন্তু আমরা আগেই দেখে ফেলেছি, 3-4-এর কাজ। হ্যাঁ, যে বিভিন্ন রকম ছড়া, কবিতা তো গেল। এই শব্দ, অর্থ, জ্যোতি, বিবেচনায়, এই জ্যোতি শ্রেণীর কাজগুলো গত ক্লাসেও দেখানো হয়েছে। তো আশা করি গত দুইটা ক্লাস, যে প্রস্তুতিমূলক ক্লাস 1, প্রস্তুতিমূলক ক্লাস 2, এই দুটো দেখার পাশাপাশি আজকে যে উচ্চারণ নিয়ে যে কাজ, সেটা দেখা হলেই তোমরা একদম সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। সবার জন্য শুভকামনা। শেষ।